স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। প্রকৃতপক্ষে গল্পকারকে অস্বীকার করায় বৃহন্নলা চলচ্চিত্রের জাতীয় স্বীকৃতি আর সম্মাননা ফিরিয়ে নিল সরকার। এখন ছবিটির জন্য রাষ্ট্রের দেয়া টাকা শুধু আসলে উঠিয়ে নেওয়ার উদ্যোগের কথাও বলা হচ্ছে। তবে অনুদান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার প্রক্রিয়া পদ্ধতি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। এসব নিয়ে আজকের আলোচনা পুরস্কার ও তিরস্কার। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অভিনয়শিল্পী সারা বেগম কবরী, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং ডিবিসি নিউজের অনুষ্ঠান প্রধান পারভেজ চৌধুরী। স্বাগত আপনাদের তিনজনকেই। সারা বেগম কবরী, আপনারা যখন চলচ্চিত্রে ছিলেন তখন বলা যায় যে আমাদের চলচ্চিত্রের স্বর্ণযুগেই আপনারা ছিলেন এবং সেখানে মৌলিক কাজগুলি হয়েছে। এখনও সেই চলচ্চিত্রগুলির মৌলিকতা মানুষের মধ্যে ছুঁয়ে যায়। কিন্তু আমরা আজকে যেই বাস্তবতায় যে বিষয়টি নিয়ে বসেছি, এটা আমাদের এমনিতেই চলচ্চিত্র শিল্প অনেকদিন পর্যন্ত একটু ধুঁকছে বলা যায়। সেখানে একটা বড় ধাক্কা, এই যে মৌলিক গল্প না নিয়ে কাজ করার ক্ষেত্রে এই বিষয়টি, বিশেষ করে বৃহন্নলা চলচ্চিত্রকে জাতীয় পুরস্কার ফিরিয়ে নেওয়া, এইটি কিভাবে দেখছেন আপনি? মানে এটা চলচ্চিত্রের জন্য কি ধরনের প্রভাব ফেলবে মনে করেন? আসলে যদি এরকম করে আমরা বুঝতে চাই বিষয়টিকে, যে মানে আজকে মনে করেন বৃহন্নলা এই ছবিটি যেহেতু নকলের দায়, যে আমরা বুঝতে পারলাম যে এই ছবিটি নকল, কিন্তু আমি মনে করি কি যে এটা তো মানে অবশ্যই করে বলতে হয় যে এই জিনিসটা আমাদের কাম্য ছিল না। আর চলচ্চিত্র তো এখন একটু একটু ঢুকছে না, চলচ্চিত্র ধ্বংসের মুখোমুখি। মানে অলমোস্ট, যে আপনি যদি আমাদের সেই সুদিনের কথা বলেন, সোনালী দিনের কথা বলেন, আমাদের ছবিগুলি যে সময় হতো কিংবা দেখানো হতো, সেই সময়গুলো কিন্তু মৌলিক গল্প নিয়ে কিন্তু কাজ করা হতো। এবং আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সংস্কৃতিতে যেভাবে গল্পগুলি উঠে আসছে, পরিবারের গল্প, কিংবা এমনকি যে রূপবান, যে আমাদের যে সেই ওই গল্প ফোক ছবি গল্পগুলিও, সেগুলি কিন্তু মানুষের মনে মনে মুখে মুখে কিন্তু এখনও ফেরে। আর সেখানে এই ছবিগুলি যেমন ধরেন বৃহন্নলা এবং অনেকগুলি ছবি যেমন অনুদানে আসছে, এই ছবিটা কিন্তু অনুদানে এসছে বৃহন্নলা। এখানে ধরেন সাহিত্যভিত্তিক ছবি এসছে নাকি আমি জানি না, আমি কিন্তু এই কমিটিতে ছিলাম যখন এই ছবিটাকে সিলেকশনে আনা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যে 96-এ যখন অনুদান গ্রান্ট কমিটির আমি চেয়ারপারসন ছিলাম, তখন আমার কমিটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং সেখানে ছিল সমকালের এডিটর গোলাম সারোয়ার সাহেব, সিঙ্গারের ভদ্রলোক ছিল জামিল চৌধুরী, উনি ছিলেন, মৃদুল কান্তি ছিলেন, ডক্টর ইনাম সাহেব যে নাটক করেন, লাকি ইনাম ওনার হাজবেন্ড, এবং আর কে ছিল মনে পড়ছে না, কিন্তু খুবই ভালো ভালো লোক দিয়ে একটা কমিটি হয়েছিল। কিন্তু আমি বুঝতে পারলাম না যে এখন কেন সেখানে, আমি জানি না কে এটা চেয়ার, যদি মন্ত্রী মহোদয় হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু আমার আপত্তি আছে। মন্ত্রী মহোদয় তো অনেক কাজ, কিন্তু এই ফিল্মের সম্পর্কে উনি কতটুকু ধ্যান ধারণা রাখেন, কতটুকু অভিজ্ঞতা আছে ওনার আমি জানি না। কিন্তু সেখানে দরকার ছিল একটা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ যারা এই সংস্কৃতির সাথে জড়িত ছিল। কিন্তু সেখানে তাকে কেউ না এরকম জানাশোনা কেউ না রেখে এই ছবিগুলি, এই গল্পগুলি কারা পড়ছে, কীভাবে সিলেকশনে আসছে, এটা কিন্তু আমরা কেউ জানি না। আরও মজার কথা যে আমাকে কিন্তু 2015-তে বোধহয় আমাকে আজীবন সম্মাননা পুরস্কার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং আমি যখন অনুদানের জন্য অ্যাপ্লাই করেছি আমাকে কিন্তু দেওয়া হয়নি। তাহলে কন্ট্রোভার্সি তো এখানে হচ্ছে যে আমি এতদিনের একটা পরীক্ষিত মানুষ, আমি মুক্তিযুদ্ধ প্লাস আমাদের একটা মৌলিক গল্প নিয়ে কিন্তু একটা ছবি বানানোর জন্য আমার স্ক্রিপ্টিং জমা দিয়েছি, কিন্তু আমার গল্পটাকে অনুদান দেওয়া হলো না। তাহলে বৃহন্নলার এই গল্পটাকে নিয়ে কি কেউ যারা পড়েছেন তাদের বোঝা উচিত ছিল, এগুলি নিয়ে খোঁজ খবর করা উচিত ছিল। যেটা আমরা করেছি, আমাদের সব আমরা কোড নাম্বার দিয়েছিলাম যাতে করে কেউ নকল করতে না পারে, কিংবা কোনো ধরনের যেন কোনো চর্চবৃত্তির যেন এখানে আসতে না পারে। আমরা অত্যন্ত সংযতভাবে, কঠিনভাবে কিন্তু পর্যালোচনা করে আমরা এই ছবি। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে যে যারা এই কমিটিতে আছে তাদের ব্যাপারেও আপনি বলছেন যে এটা যথেষ্ট রিপ্রেজেন্টেটিভ, বিভিন্ন শাখা থেকে রিপ্রেজেন্টেশন হচ্ছে কিনা, বা রিপ্রেজেন্টেশন হলেও সেটা যথেষ্ট কোয়ালিটি রিপ্রেজেন্টেশন কিনা, সেই জিনিসগুলিতে জোর দেওয়া দরকার। আপনার কাছে আবার ফিরে আসবো এই বিষয়গুলি নিয়ে। স্যার, আপনার কাছেও একটু পরে আসবো, প্রথমে একটু পারভেজ ভাইয়ের কাছে যেতে চাই। পারভেজ চৌধুরী, বৃহন্নলা চলচ্চিত্রটি নিয়ে আমরা দেখেছি যে আপনি অনেক আগের থেকে এই যে সৈয়দ মুস্তফা সিরাজের গল্পের
ছায়া এখানে আছে এবং সেই জিনিসটি কখনোই অন্তত এই ছবির নির্মাতা তিনি কখনোই এটা স্বীকার করেননি। এমনকি পরবর্তীতে যখন আনুষ্ঠানিকভাবে দেবেশ রায়রা চিঠি পাঠালেন, শীর্ষেন্দু এবং দেবেশ রায়, তখনও কিন্তু তিনি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন। আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে চাইবো যে একটা লম্বা প্রক্রিয়ার পরেই কিন্তু সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। এই প্রক্রিয়াটা একটু জানতে চাইবো যে কিভাবে এবং আপনারা কিভাবে এই জিনিসটার সঙ্গে সংশ্লিষ্ট। আমার সম্পৃক্ততা আমি বলি, তার আগে কিন্তু অনেকেই কথাটা বলতেছিলেন। আমি এই যে বৃহন্নলা নকল ছবি চুরি করা হয়েছে বলা হচ্ছিল, এটা ফেসবুকে কিন্তু অনেক লেখা হচ্ছিল। কথা সাহিত্যিক সুকৃত নুমান, তারপরে কথা সাহিত্যিক রেজা ঘটক, তারপর আনন্দ কুটুম নামে একজন ছেলে ফিল্মের অ্যাক্টিভিস্ট, ওরা কিন্তু খুব করে বলতেছিল যে এটা নকল নকল নকল। যা হয় যে কেউ বিষয়টাকে অনেকেই সবাই বিশ্বাস করতেছিল, কিন্তু এটা তো একটা সিদ্ধান্ত নিতে হবে বা এটার একটা ইয়াতে যেতে হবে, সমাধানে যেতে হবে। আমি একটু ইন্টারাপ্ট করছি, এটা কি পুরস্কার পাওয়ার আগে ফেসবুকে কিংবা আপনারা জানতেন, আপনারা আপত্তি করেছিলেন, কিংবা চুরি করা গল্প নিয়ে যে বৃহন্নলা তৈরি হয়েছে এটা কি জাতীয় পুরস্কার পাওয়ার পরে? না, এইটা কিন্তু এই কথাটা হচ্ছিল কখন, যখন ছবিটা জনসমক্ষে আসা শুরু হলো তখন থেকে। আচ্ছা, তাহলে মনে হচ্ছে এটা জাতীয় পুরস্কার পাওয়ার আগে থেকে এটা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে আড্ডায় কথা হচ্ছিল, ফেসবুকে কথা হচ্ছিল, এটা হচ্ছে। এমনকি টাইমস অফ ইন্ডিয়াও যখন রিপোর্ট করলো সেটাও কিন্তু জাতীয় পুরস্কারের আগে। হ্যাঁ, জাতীয় পুরস্কারের আগে। এবং আমি তো ওনার লেখা পড়েছি এবং ছবিটাও আমি দেখেছি। আর হয় কি, এই ছবিটা কিন্তু এক পর্যায়ে কিন্তু আমাদের কাছে তো আসেও, ধরেন টেলিভিশনে দেখানোর জন্য বা এইভাবে দেখার পর গল্পটা পড়ার পর কিন্তু হুবহু মিল পাচ্ছিলাম। আমি তো লিখেওছি, আমি পত্রিকায় লিখেছি, আমি প্রথম আলোতেই লিখেছি, খুব কড়াকড়ি ভাবেই লিখেছি যে এটা কোনোভাবেই কেউ দাবি করতে পারে না এটা তার নিজের গল্প, এবং এটা সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প। এবং আমি চরিত্র ধরেও বলেছি যে এই চরিত্র করেছেন উনি, অভিনয় করেছেন এই চরিত্র উনি অভিনয় করেছেন, এইভাবে আমি বলেছি। ইভেন অনেক সংলাপও নেওয়া হয়েছে এখানে। একদম গল্পের শুরুর যে সংলাপ, চলচ্চিত্রের শুরুর সংলাপ একই গল্পের দৃশ্য। এবং আপনি দেখুন এখানে কি হয়েছে, অধ্যত্বের রূপ দেখেন। এটা হয়েছে যে এই অধ্যত্ব কিন্তু, এই চর্যবৃত্তির অধ্যত্ব কিন্তু একদিনে হয়নি, একা এই ছবিতেই হয়নি। এটা হয়েছে ছোট ছোট কাজ করতে করতে, কেউ কিছুই বলে না, কোথাও কোনো সমাধান নেই। আপনি দেখবেন ছবিটা যদি দেখে থাকেন, ছবিটার ফার্স্ট শটেই কিন্তু গল্পের মূল বক্তব্য ডিরেক্টর নিজেই ওটার চিত্রায়ন করেছেন। এইগুলা না অধ্যত্ব। আর অধ্যত্বের আরেকটা পরিসীমা দেখেন, এই ছবিটা সে প্রশংসিত হয়েছে, কোথায় হয়েছে? পত্রিকায়, বিনোদন বিভাগে প্রশংসিত হয়েছে, পত্রিকায় প্রশংসিত হয়েছে, পুরস্কারও পেয়েছে, অন্যান্য জাতীয় পুরস্কার পাইনি, অন্যান্য পুরস্কার পেয়েও অনেক বড় ছবি ছাপানো হয়েছে, পত্রিকায় অনেক অ্যাপ্রিসিয়েশন হয়েছে, টেলিভিশন ইন্টারভিউ হয়েছে। এরকম হতে হতে সেমিফাইনাল খেলতে খেলতে এটা ফাইনাল জাতীয় পুরস্কারের মতো একটা পুরস্কারে গিয়ে এটাকে একেবারেই নির্জলা একটি চুরি করা গল্প নিয়ে। তবে এখানে আমার একটু কথা আছে যেটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এত লেখালেখির পরেও কেন পুরস্কার দেওয়ার আগে এটাকে যাচাই বাছাই করা হলো না? এটা এখন এই প্রশ্ন কার কাছে? এই প্রশ্ন তো আমার কাছে। এই প্রশ্ন স্যার আপনার কাছেই আসবো যে এই পুরো প্রক্রিয়াটি সম্পর্কে যদি একটু বলেন, যে পুরস্কার পাওয়ার ক্ষেত্রে, এবং প্রথম থেকে আসলে শুধুমাত্র পুরস্কার না, কিন্তু বৃহন্নলায় 2 দফা জাতীয় স্বীকৃতি পেয়েছে। একবার যেহেতু তাকে অনুদান দেওয়া হয়েছে, তখনও পুরো স্ক্রিপ্টটি দেখা হয়েছে এবং এই জিনিসটি নজরে এড়িয়ে গেছে। তারপরে জাতীয় পুরস্কার পাওয়ার ক্ষেত্রেও কিন্তু তখনও ইতিমধ্যে আলোচনা চলে এসেছে। আমি একটু বলে নেই যে তারও আগে কিন্তু আরেকটা ধাপ পেরিয়েছে, সেন্সর বোর্ডের ধাপও, এটাও এক্স্যাক্টলি। হ্যাঁ, এটাও সেটাও আমি যে ওনারা যে কথাগুলো বললেন, আমি তো জুরি বোর্ডের মেম্বার ছিলাম, আমি কিন্তু জানি না যে এইটা সম্পর্কে যে লেখালেখি হয়েছে, কোথায় লেখালেখি হয়েছে সেটা কিন্তু আমার নজরে আসেনি। এবং একটা ছবি ধরেন জুরি বোর্ডে যেভাবে ছবিগুলো বাছাই করা হয়, সব ছবিগুলো জমা পড়ে, আমরা একটার পর একটা দেখি। কারণ জুরি বোর্ডের কাজটা কি? জুরি বোর্ডের কাজ হচ্ছে যে এবার ধরেন 32টি ফিল্ম জমা পড়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য, 30 থেকে 32টি ফিল্ম জমা দেওয়া হয়েছিল। তো সেইগুলো
প্রত্যেকটা সেগুলোর মধ্যে আমাদেরকে বাছাই করতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ, সিনেমাটিক দৃষ্টিকোণ থেকে, এস্থেটিক আসপেক্ট থেকে যেটা ভালো সেটা পুরস্কারের জন্য বিবেচিত হবে। এবং সেই মুহূর্তে কিন্তু আমাদের কাছে আর কোনো ইনফরমেশন নাই যে এইটার গল্প মৌলিক কিনা বা গল্প চুরি করা কিনা। মৌলিক যৌগিকে আমি যাচ্ছি না, এই গল্পটা সে চুরি করেছে না নিজের। কারণ আপনি যদি দেখেন ইভেন পুরস্কার দেওয়ার পরে যখন সমালোচনা উঠেছে তখনও কিন্তু আপনার চলচ্চিত্র নির্মাতা বারবারই বলে গেছে যে এটি আমারই গল্প এবং সেটি তারই গল্প, সে দাবি করে গেছে এবং এটা লিখিতও দিতে হয়, যখন লিখিত দিয়েছে। এবং সে কিন্তু ধরেন সে যখন অনুদানের জন্য স্ক্রিপ্ট জমা দিয়েছে তখনও কিন্তু সে অঙ্গীকার করেছে যে এই গল্পটি আমার নিজের, এটা আমি কারো কাছ থেকে নকল বা চুরি করিনি। ইভেন সে যখন সেন্সর সার্টিফিকেট নিয়েছে সেখানেও এক ধরনের অঙ্গীকার করেছে। তারপরে যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য দিয়েছে তখনও অঙ্গীকার করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার পরে যখন বিভিন্ন জায়গায় এইটি নিয়ে লেখালেখি শুরু হলো যে সে গল্প চুরি করেছে, এবং তখন আমিও কয়েকটাতে ইন্টারভিউ দিয়েছি, হ্যাঁ এই ধরনের অভিযোগ যদি কারো বিরুদ্ধে আসে তদন্ত কমিটি গঠন করা হোক। এবং সরকার তথ্য মন্ত্রণালয় কিন্তু তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটি মোস্তফা সিরাজের গল্প এবং তার চলচ্চিত্রের স্ক্রিপ্ট মিলিয়ে দেখেছে, চলচ্চিত্রটির সাথে একদম হুবহু মিলে যায় এবং যথাযথভাবেই কিন্তু আপনার তার পুরস্কার বাতিল করা হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সে যে অনুদানের টাকা নিয়েছিল সেটা শুধু আসলে ফেরত দেওয়ার মতো বা নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আমি একটু শেষ করি আপা, যে এখন ধরেন এই ধরনের পর্যায়ে যে একজন জাতীয় চলচ্চিত্র নির্মাতা এইরকম চর্যবৃত্তির আশ্রয় নিবে, এটা কিন্তু আমাদের কল্পনারও অতীত। আরেকটা জিনিস হলো যে ধরেন আজকে মুস্তফা সিরাজের গল্প নকল করেছে বলে আমরা ধরতে পেরেছি, আজকে যদি সে একটা ইথিওপিয়ার গল্প নকল করতো আমরা কি ধরতে পারতাম? ও ব্রাজিলের বা ল্যাটিন আমেরিকার কোনো গল্প নকল করে যদি সে চলচ্চিত্র বানাতো? কারণ কোনো ধরেন আপনি সেন্সর বোর্ডের সদস্য বলেন, আপনি অনুদান কমিটির সদস্য বলেন, আপনি জুরি বোর্ডের সদস্য বলেন, কারো পক্ষেই পৃথিবীর তাবৎ সাহিত্য জানা সম্ভব না। তবে যদি ধরেন এই ধরনের ক্ষেত্রে যারা ধরেন সাংবাদিকতা করে, ধরেন আপনার এই অনুষ্ঠান বা নিউজ বা এই যে নিউজ পেপারে যদি হ্যাঁ ভালোভাবে রিপোর্টিং হয় সেইটাকে আমলে নিতে হবে আমরা। কিন্তু আমার যতটুকু মনে পড়ে যে এই ধরনের কোনো তথ্য আমরা যখন পুরস্কারের জন্য এটাকে বিবেচনা করি তখন ছিল না। আর এটা তো শেষ দিন পর্যন্ত বোঝা যায় না, কারণ আমরা প্রত্যেকটা চলচ্চিত্র দেখে প্রত্যেকটা ক্যাটাগরিতে মার্কিং করি, সেই মার্কসগুলো জমা হয় সব চলচ্চিত্র। আমি যেই সর্বশেষ এই যে জুরি বোর্ডে যে কাজটা আমরা করলাম যে সবগুলোকে আলাদা আলাদাভাবে আমরা মার্কিং করেছি প্রত্যেকটা ক্যাটাগরিতে। মার্কগুলো জমা হয়ে যাওয়ার পরে সর্বশেষে গিয়ে যখন মার্কসগুলো টালি করা হলো তখন দেখা গেল যে হ্যাঁ এই চলচ্চিত্রটা শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে সকলের মার্কস পেয়ে এটা প্রথম অবস্থানে আছে, যেমন নেকাব্বরের মহাপ্রাণ দ্বিতীয় অবস্থানে আছে। সেদিন জানা গেল যে এইটা জাতীয় পুরস্কার পাবে, তার আগে কিন্তু আমাদের পক্ষে জানার কোনো সুযোগ নাই টেবুলেশনটা না করা পর্যন্ত। এখন টেবুলেশন করে এইটা সিনেমাটিক দৃষ্টিকোণ থেকে গল্পের, যেমন ধরেন একটা জাতীয় পুরস্কারের জন্য চলচ্চিত্র নির্বাচনের ক্ষেত্রে আমরা তো গল্পের মেকিং মানে সিনেমার মেকিং গল্প থেকে শুরু করে এবং এই সিনেমাটা আমাদের সমাজে কোন ধরনের প্রভাব ফেলতে পারে, কোন ধরনের বার্তা প্রদান করে সেই বিষয়টাও কিন্তু আমরা বিবেচনা করি। এবং আপনি যদি এই বৃহন্নলা গল্পটা দেখেন যে এই গল্পটা চুরি করেছে ঠিকই, সে কিন্তু এই গল্পের যে আপনার বক্তব্য এটি তো আমাদের সমাজের জন্য অত্যন্ত জরুরি বক্তব্য। আজকে যখন সাম্প্রদায়িকতার যে যে কি বলা যায় যে আমি সংখ্যার ধ্বনি যখন শুনি তখন এই ধরনের একটা গল্প, এই ধরনের একটা চলচ্চিত্র অনেক আবেদন আমি মনে করি যে আমাদের সমাজের জন্য রাখতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে যে তার এই চলচ্চিত্রের জন্য সে গল্পটি চুরি করেছে। সে যদি একটা কাজ করতো যে এই চলচ্চিত্রটি মোস্তফা সিরাজের গল্প অবলম্বনে করা হয়েছে এইটুকু স্বীকৃতি, তাহলে তো তাহলে তো ইয়াতে হয় না, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ইয়াতে ক্যাটাগরিতে যায় না, কারণ এটা একটা বিদেশি গল্প হিসাবে বিবেচিত হতো। সে কিন্তু আপনি যে কথাটি বললেন যে আপনি বলছেন কি যে আমরা এটা কি গল্প বা কি ধরনের, আপনি শুধু জুরি বোর্ডেরই মেম্বার? হ্যাঁ, মানে আপনি এখনো অনুদান কমিটির মেম্বার, আমি সেন্সর বোর্ডের মেম্বার। সেন্সর বোর্ড, আচ্ছা। আমরা কিন্তু 96 যখন কাজ করি, আমি 4 বছর কাজ করেছিলাম, আওয়ামী লীগ সরকার তখন ছিলেন, একটা গান পর্যন্ত যদি নকল হয়েছে সেই ছবিতে কিন্তু আমরা গানটা বের করে আমরা বন্ধ করে দিয়েছিলাম। না কিন্তু সেটাই বলছি, না কিন্তু এটা কেন অনুদানে
পুরস্কারটা পাওয়া গেল, মানে অনুদানে কেন গেল গল্পটা, কিংবা এই গল্পটা সেন্সর বোর্ড থেকে কিভাবে পাশ করা গেল, এমনকি এখনো পর্যন্ত আমি আপিল বোর্ডে আছি, সেখানে পর্যন্ত আমাকে গিয়ে ছবি দেখতে হয় যে এই ছবিগুলি বিভিন্ন কারণে কেন সেন্সর বোর্ড থেকে বাতিল হয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি বলতেছেন ইথিওপিয়ার গল্প, বাদ দেন, ওর অত দূরে নাই বা গেলাম, ভারত তো আমাদের পার্শ্ববর্তী দেশ, সবাই তো আমরা ভারতীয় গল্প কিংবা ম্যাগাজিন সবসময় হরদম পড়াশোনা হচ্ছে, কিন্তু এত বড় একটা গল্প পড়া হবে না কিংবা আপনারা জানবেন না জুরি বোর্ডে, তাহলে আপনাদের অক্ষমতা বলতে হবে। আপনারা কেন না, কেন এটা প্রথম আলোর মতো না না দায়িত্ব অবশ্যই অবশ্যই। আমি বলি গল্পটা ছবিটা দেখলে আমরা এই বিষয়গুলো আবার ফিরে আসবো, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার ফিরে আসতেছি যে আসলে কিভাবে এই বিষয়টিকে মানুষের মানে যেহেতু আমরা একটা বিরতির পরে ফিরে আসবো। আজকে বাংলাদেশের নিচে বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সারা বেগম, আপনার কাছেই জানতে চাইব যে এই ঘটনাটি অবশ্যই যেটি পারভেজ ভাই বলছিলেন যে ধারাবাহিকভাবে দীর্ঘদিন যাবৎ হয়তো ছোট 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 ঘটনার কারণেই এটি একটা সহজাত হয়ে গেছে যে আমরা অনেক দক্ষিণী ছবি, দক্ষিণ ভারতের ছবি, বাংলা ছবি, ইংরেজি ছবি, নানা ছবির নকল করা হচ্ছে। ফলে এইটি সেই নকল প্রবণতা রোধে যদি কার্যকর ভূমিকার ক্ষেত্রে আমরা কি কি দিক নির্দেশনা পেতে পারি বা কি কি উদ্যোগ নেওয়া যায়, তাহলেই কিন্তু এই পুরস্কার যে বাতিল করা হলো সেটা সার্থক হবে। শুধুমাত্র পুরস্কার বাতিলের মধ্যেই যদি আমরা সীমাবদ্ধ থেকে যাই তাহলে মনে হয় এটা ঠিক উদ্দেশ্যটা পুরো পূর্ণতা পাবে না। না, আমি আসলে যেটা বলতে চাই ওনার সাথে আমি শেয়ার করতে চাই বিষয়টাকে, আমার একই মত। কারণ আমাদের এই চলচ্চিত্রটা শিল্পটা মানে আপনার 96-এও মোটামুটিভাবে কিন্তু ছবি টবি তৈরি হতো, কিন্তু ক্রমাগতভাবে যেমন ধরেন বঙ্গবন্ধুর সময়ে আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিকে ভারতীয় ছবি কিন্তু বন্ধ করা হয়েছিল এক সময় আমাদের ছবি চলার জন্য। আমাদের ছবি যখন চলতো তখন কিন্তু মানুষের অনেক অপশন ছিল, মানুষ অনেকগুলি ছবি দেখতো, মিলেমিশে একাকার ছিল। কিন্তু ধীরে 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 যখন এটা একেবারে কুক্ষিগত হতে চললো তখন দেখা গেল কি আপনার এই যে বললাম আমি 96-এ একটা গানও যদি নকল হয়েছে আমরা কিন্তু ধরেছি, কিন্তু নকল যে জিনিসটা সেটা ধরা বা এটাকে আলাদা করে দেখা কিংবা এত যে কথা হচ্ছে এটার মূল যদি বিষয়তে আমরা ফিরে যাই তাহলে আমরা দেখব কি এই শিল্পটা কিন্তু অত্যন্ত অবহেলিত হচ্ছে। আমি যখন এমপি ছিলাম তখনও কিন্তু আমার এই চলচ্চিত্রের বাজেটের জন্য আমি কিন্তু সোচ্চার ছিলাম। আমি বরাবরই বলেছি যে আমাদের চলচ্চিত্র মানে বাজেট পাচ্ছে না, ঠিক মতন ইনস্টিটিউশন হচ্ছে না, যারা শিখার চায় তারা শিখতেও পাচ্ছে না, যে কি করবে কি না করবে এরকম। আপনি দেখেন যখন দত্তদা ছিলেন, সুভাষ দত্ত, খানাতাউর রহমান, জহির রায়হান, এদের কিন্তু নিজস্ব মেধা মনন দিয়ে কিন্তু এই শিল্পটাকে ভালোবেসে কিন্তু ছবি তৈরি হয়েছিল। কিন্তু আজকে তো সে ভালোবাসাটুকু নেই, এখানে সে ভালোবাসাটুকু নেই বলেই এই ধরনের চোচ্চবৃত্তি বলেন, যারা সঠিক না তেমন লোকজনকে ধরে ধরে অনুদানের পয়সা টাকা দেওয়া হচ্ছে। এই ছবিগুলি কোথায় চলছে তার কোনো মনিটরিং নাই, 3 দিনের বেশি কোনো হলেও চলে না। এটা নিয়ে এই ডিপার্টমেন্টের ইনফরমেশন মিনিস্ট্রির কোনো মাথা ব্যথাও নাই। তাহলে যারা বুঝবে বিষয়টা তাদের কাছে চলে যাওয়া উচিত, যারা যত্ন সহকারে কাজ করবে তাদের কাছে আসা উচিত, কিন্তু সেগুলি তো হচ্ছে না। যেমন ধরেন যে আমাদের সময় যখন এই যে জীবন থেকে নেয়া, আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য এই ছবিটা একটা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছিল। এমনকি এটার একটা প্রিন্ট চলে গেছিল ভারতে, আমি তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিলাম এবং আমিও তখন জানতে পারলাম যে এই ছবিটা চলতেছে ওখানে, কোনো না কোনো জায়গায় দেখানো হচ্ছে। এখন আমার কথা হলো যে আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু আগে তো এরকম ছিল না, তখন তো টাকা পয়সাও কম লগ্নি ছিল, মানুষের সিনেমা হলে দেখার একটা প্রবণতা ছিল এবং খবরাখবর রাখা, মানে সব কিছু মিলেমিশে কালচারাল ফিল্ড যেটা ছিল সেটার একটা গ্রহণযোগ্যতা ছিল আমাদের ছবি নিয়ে। কিন্তু যেমন ধরেন ঋত্বিক ঘটকের ইভেন আমি ঋত্বিক ঘটকের 83 নদীর নামে অভিনয় করেছি। অপর্ণা সেন এখানে যখন ফেস্টিভ্যালে আসলেন তখন বলছে আমি আপনাকে কোথায় দেখেছি এবং সে আমাকে রিকগনাইজ করলো অ্যাজ এ রাজাজি। আমরা 83 নদীর নামে আমার মেইন ক্যারেক্টারটা ছিল, যেটা একটা ক্যারেক্টার, মেইন না, আমাদের সব চরিত্রগুলি কিন্তু আমাদের জন্য মেইন ছিল, এরকম করে বোঝানো হয়েছিল। তো এইভাবে যদি আমাকে চিহ্নিত করে, ওই মহিলাটা কোনোদিন আমার ছবি দেখে নাই, কিন্তু এটা নিয়ে আজকে যে যৌথ প্রযোজনার নামে যে ছবিগুলি হচ্ছে, আমাকে একটা একদম রুট লেভেলের ছেলে যারা ছবি দেখে আজকের প্রজন্ম, সে আমাকে বললো যে এই যে কোপ্রোডাকশনের নামে যে ছবিগুলি হচ্ছে সেখানে দেখেন ভারতে আপনার শুধুমাত্র প্রসেনজিতের পোস্টার আর একটা বাচ্চা, কিন্তু অরিজিনাল ক্যারেক্টার হচ্ছে প্রসেনজিৎ এবং আমাদের এখানে কি জানেন মেয়েটার নাম
একটা মেয়ে, আমাদের এখানকার একটা মেয়ে অ্যাক্টিং করেছে, কুসুম সিকদার। কুসুম শিকদার, সরি কুসুম শিকদার। এখানে কুসুম শিকদার আর প্রসেনজিৎ আছে, কিন্তু ওখানে নাই। কিন্তু আমি তো চাই যে আমার কুসুম শিকদার যেন ভারতেও মানুষ যাতে করে ওকে চিনতে পারে। কারণ আপনি যখন ছবি দেখবেন, কোনো পোস্টারের মধ্যে আমাদের কুসুম শিকদারের কোনো ছবি নাই। তাহলে এগুলি কি কেউ মনিটর করে? আমাদের ইন্ডাস্ট্রিকে এগুলি দেখে? আপনার কি এই চরিত্রবৃত্তিটা শুরু হয়েছে তো শুধু নট অনলি বৃহন্নলা চুরি হয়েছে বলে আজকে হইচই পড়ে গেছে, মানুষ যদি কেউ কথা না বলতো তাহলে কিন্তু কথা উঠতো না। তা আমার কথা হলো যে একটা স্বাধীন দেশে, পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রের একটা গল্প নকল হচ্ছে, এখানে দেখেন কতটা স্তর পার হয়েছে। আমাদের অনুদান গ্রান্ট কমিটি পার হলো, সেন্সার বোর্ড পার হলো, জুরি বোর্ড পার হলো, সব পার হয়ে সে ছবি কি করে পেতে পারে? এটা অবশ্যই স্যার এই বিষয়ে জানবো আমরা, কিন্তু এমনকি বেসরকারি পর্যায়েও, কারণ আমরা দেখেছি যে এই ছবিটি প্রথম আলোর একটি পুরস্কার পেয়েছে। তার মানে এই সার্ভিলেন্সে আমাদের দুর্বলতা, এটা শুধুমাত্র সরকারের বললে আমরা পার পাচ্ছি না, আমাদের নিজেদের দুর্বলতা আছে। কিন্তু এই দুর্বলতার কারণ এটা সামগ্রিকভাবে যদি সবাই খেয়াল না করে, অবশ্যই এখানে প্রথম কথা হচ্ছে স্যার, এখানে কিন্তু মুরাদ পারভেজের যে এর আগের ছবিটি, সেটিও কিন্তু সৈয়দ মুস্তফা সিরাজের গল্প অবলম্বনে, সেখানে সে স্বীকৃতি দিয়েছে, সেটা স্বীকৃতি দিয়েছে। ফলে এখানে কিন্তু মানে এটা এমন না যে আমি কোনোদিন মুস্তফা সিরাজ পড়ি নাই করেছে। সে এই এটার যখন ডিফেন্ড করে, সে বৃহন্নলাকে ডিফেন্ড করার ক্ষেত্রে সে কিন্তু বলেছে যে আমি এর আগে ওনার গল্প নিয়ে বানিয়েছি, তখন স্বীকার করেছি এই গল্পটি ওনার না, এইভাবে কিন্তু সে বলেছে। তো সে মিথ্যুক তো হলোই। কিন্তু এখানে এতটাই মানে এটা ওনার না বলা খুব কঠিন, কারণ এই গল্পের প্রধান যেই তিনটা চরিত্র যদি বলি, এই যে ধরেন প্রধান ডাক্তার এবং পুরো গ্রামটা, প্রত্যেকটা চরিত্রই গল্প থেকে নেয় এবং প্রত্যেকটা চরিত্রকে গল্পে যেভাবে বলা আছে সিনেমার প্রয়োজনে হয়তো বিস্তার করেছে, কোন কোন জায়গায় নাটকীয়তার প্রয়োজনে কাহিনী বাড়ানোর প্রয়োজন না, এখন তো এটা একেবারে প্রমাণিত আসেনি। গল্পটা লেখা হয়েছে অনুচ্ছেদ অনুচ্ছেদ হিসেবে, 1 2 3 4 অনুচ্ছেদ। ফিল্মের মেকিংটাও সেইভাবেই করা হয়েছে, ফেড আউট ব্ল্যাক দিয়ে তারপরে আবার নতুন গল্পে যাওয়া হয়েছে। আমার যেটা প্রশ্ন, ধরেন এটা নকল হলো না, এটা একেবারেই একটা মৌলিক গল্প হিসাবেই এটা জমা হলো। জুরি বোর্ড এইটা আমি গল্পটা নিয়ে এখন মানে পুরস্কারের বিষয়টা নিয়ে, মানে চলচ্চিত্রের বিষয়বস্তু নিয়ে, চরিত্রের বিষয়বস্তু নিয়ে আমি একটা প্রশ্নই রাখতে চাই। কারণ আমি তো অত বড় কেউ না, আমার অ্যাক্সেসও নেই আজকে জুরি বোর্ডের সাথে বসতে পারে। আমি একটু প্রশ্নটাই রাখতে চাই। গল্পে দেখানো হয়েছে যে ছেলের বউ একটা ক্যারেক্টার, মুখ্য চরিত্র। এই চরিত্র দেখা হয়েছে যে এই গ্রামে একজন ডাক্তার আসে এবং ডাক্তার ছেলের বউয়ের সাথে একটা প্রেম হয়। এক পর্যায়ে ডাক্তার ওই ছেলের বউকে গ্রামের যারা মাতাব্বর, সেই মাতাব্বররা তাকে, মাতাব্বর বা ক্ষমতাবানরা বলে যে তুমি তাকে বলো রাতে একটা জায়গায় বলো ওখানে আসতে, তোমার সঙ্গে এসে দেখা করবে। এবং সে রাজি হতে চায় না, তাকে মানে অশ্লীল ভাষায় গালি বকাও দেওয়া হয়েছে, তা সে একটা কনফিউশনে পড়েছে এবং সে এই ট্রেপ একটা ফাঁদ পাতে, ডাক্তারকে বলে তুমি ওখানে আসো, আমরা সন্ধ্যায় দেখা করব রাতে। ডাক্তার আসে এবং তার আগে ফাঁদটা থাকে যে গ্রামের লোকজন থাকে ওখানে, সে ধরিয়ে দেয়। তার এখানে সে ট্রেপে পড়েই হোক যেভাবেই হোক, তার এই প্রক্রিয়াটা একটা নৈতিক স্খলনের জায়গায় গিয়েছে এবং তাকে পরে ওই চরিত্রটাই একটা ওখানে যেখানে যে জায়গাটা নিয়ে, যে গাছের বৃহন্নলা গাছের তলাটা নিয়ে বিবাদ ছিল, এই বিবাদের জায়গাটা একটা স্কুল গড়ে ওঠে, বাচ্চাদের স্কুল। ওইখানে তাকে শিক্ষিকা হিসাবে দেখানো হয়। আমার প্রশ্ন হচ্ছে, এটা আমি মানলাম যে কারো কাছ থেকে ধার করা গল্পও না, কারো কাছ থেকে চুরি করা হয় না, নকল করা হয় না। এই গল্পে নৈতিক স্খলিত একটা চরিত্র দেখিয়ে কিভাবে একটা জাতীয় পুরস্কারের চলচ্চিত্রের মুখ্য চরিত্র হতে পারে? স্যার এই ব্যাপারটা আপনার কাছেই আসবো, যে এই পারভেজ ভাইয়ের প্রশ্নটা। এটা তো হচ্ছে এক একজনের দেখার দৃষ্টি এক এক রকম। ধরেন এখন এই মুহূর্তে উনি যেভাবে বর্ণনা করলেন, আমি যদি চোখের সামনে চলচ্চিত্রটা আবার দেখি, হয়তো আমি আরেকভাবে বর্ণনা করব। আর পুরস্কার তো হচ্ছে, যেমন ধরেন আমি যদি একটা স্থূল উদাহরণ দিই, যে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কথা চিন্তা করেন, যে এবছর হাই জাম্পে ফার্স্ট হয়েছে 8 মিটার লাফ দিয়ে, পরের বছর গিয়ে দেখা যাবে যে 6 মিটার লাফ দিয়ে একজন ফার্স্ট হয়েছে। তো চলচ্চিত্র যে কোনো পুরস্কারই তো তাই, যে কম্পারেটিভ জাজমেন্ট, আপনার সাথে যেই চলচ্চিত্রগুলো ছিল সেগুলোর তুলনায় মেকিং কোনটার ভালো। আর আমরা যদি এইভাবে ছোট ছোট করে ধরি, তাহলে কোনো বছরই
আমরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে পারবো বলে আমার মনে হয় না, কারণ আমাদের চলচ্চিত্রের যে দুরবস্থা। কিন্তু সেটাও তো স্যার একটা স্যার, স্ট্রং আমি একটা কথা স্টেটমেন্ট বলি। হয় যে পাওয়া যায় আমি না এই বছর আমরা দিই গাবরিয়েল- না। না, সেটা তো ওনারা রাজি না, জানেন সবচেয়ে হাস্যস্কর বিষয়। না, সবচেয়ে হাস্যস্কর বিষয় এই প্রশ্নটা আমি তুলেছিলাম, যদি আপনারা কেউকে না পান পুরস্কার দেবেন না, কিন্তু সেখানেও দেখি যে টিকা যায় না। আপা, কেন? গাবরিয়েল গার্সিয়া- বলে দিতে হবে, দিয়ে দেন, এটা নাহলে পড়ে থাকবে, কি লাভ হবে, হেন লাভ হবে, এই ধরনের কথা। আপা, লাতিন আমেরিকার লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের একটা উক্তি আছে। উক্তিটা তিনি বলছেন যে সবাই মনে করে আমি নোবেল পুরস্কার পেয়েছি, আমি জনপ্রিয়, আমি বিশ্বখ্যাত, আমি যা লিখি সেই জন্যই আমি নোবেল পুরস্কার পেয়েছি, বিশ্বখ্যাত, আমি জনপ্রিয়। কিন্তু আমি জানি আমি লিখে যা বাদ দিয়েছি সেই জন্যই আমি নোবেল পুরস্কার পেয়েছি, আমি বিশ্বখ্যাত, আমি বিশ্বখ্যাত, আমি জনপ্রিয়। কিন্তু আমি জানি আমি লিখে যা বাদ দিয়েছি সেই জন্যই আমি নোবেল পুরস্কার পেয়েছি, আমি বিশ্বখ্যাত, আমি জনপ্রিয়। ফলে এই যে পুরস্কারটা বাতিল করা হয়েছে, এইটা কিন্তু আরো আরো কিন্তু চলচ্চিত্রকে, একটা সুস্থ চলচ্চিত্র ধারাকে কিন্তু আরো এগিয়ে নিবে। কিন্তু বৃহন্নলা বাদ দেওয়ার যে সিদ্ধান্তটা, এটা কিন্তু আমারও ওই জায়গাটাই পয়েন্ট যে বৃহন্নলার বাদ দেওয়ার এটার পেছনে, এটা আপনিও যেটা বলছিলেন যে এটা শুধুমাত্র একটা ঘটনা না, এটা ধারাবাহিক ঘটনা। কিন্তু এইখান থেকে যদি আমরা নতুন করে শুরু করতে না পারি, তাহলে আসলে চলচ্চিত্রের যেই পরিস্থিতিটা যেই দিকে যাচ্ছে সেটা হয়তো একটা ফুল স্টপের দিকে যাবে। এখানে আমি আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, সেটা হলো যে আপনি ওই যে স্বাধীনতার পুরস্কার দেওয়ার সময় কিন্তু একবার এরকম এক ধরনের একটা ঘটনা হয়েছিল যে সোনার মেডেলের সাথে যে একটু খাদ মিশিয়ে দেওয়া হয়েছিল, বিদেশি বন্ধুদের যে পুরস্কার দেওয়া হয়েছিল। এগুলি যদি ঠিক মতন বিচার হতো তাহলে কিন্তু এই জিনিসগুলি পরবর্তী পর্যায়ে কিন্তু হতো না। কারণ যখন যে ঘটনাগুলি ঘটে ওগুলি আরেকটা ঘটনা এসে চাপা দিয়ে যায়, ওগুলি কোনো আর হদিশ পাওয়া যায় না। কিন্তু আমার কথা হলো এই ধরনের যারা করবে তাদের কোনো অনুদানই দেওয়া যাবে না। এবং সে দেখেন আগের বারে পেয়েছে, সে অনুদানের জন্য বিবেচিতই হয়নি, না বিবেচিত হয়নি, কিন্তু সে দিল কেন তাকে তো জানা উচিত। সে একবার যে অনুদান পেয়েছে কয়েক বছর পরে কিন্তু সে পাবে, তার আগে কিন্তু পাবে না। কিন্তু এখানে যদি মামা চাচার জোর হয়ে যায়, এরও লবিং হয়ে যায়, তাহলে তো কোনোদিন এগুলো বন্ধ করতে পারবেন না। আজকে যেমন আমাদের জুরি বোর্ডের উনি সম্মানিত একজন সদস্য, উনি যেমন বলছেন যে আমরা জানি না যেটা কোথায় কোন কাগজে উঠেছে, টাইমস অফ ইন্ডিয়া উঠেছে কিংবা কোথাও উঠেছে আমরা জানি না। তার মানে অজানার মধ্যে থেকে সব চর্চবৃত্তিগুলি পার হয়ে যাবে, আমরা কোনোদিনও জানবো না, ক্রমান্বয়ে হতে। অথচ দেখেন আপনি আজকে যে না শুনেন, আজকে যে আমাদের ইন্ডাস্ট্রিতে আছে মুখ থুবড়ে পড়ে গেছে, অথচ সিনেমা হলগুলি ইনোভেশন করতে চাচ্ছে, ভারতীয় ছবি আমদানি করার জন্য চেষ্টা করা হচ্ছে, যৌথ প্রযোজনের নামে কতগুলি মানে ধাপ্পাবাজি ভাওতাবাজি করার জন্য চেষ্টা করা, অথচ আমাদের রুগ্ন শিশুটি পড়ে আছে মুখ থুবড়ে, তাকে আপনার শুশ্রূষা করতে হবে না? এবং আমাদের জরুরি হচ্ছে যে এই যে যেটি আমাদের সবচেয়ে বড় বিনোদনের একটা জায়গা, সেই জায়গাটাকে আবার ফিরিয়ে আনা, কারণ এটা না হলে পরে অনেক ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার কাছে আবার ফিরে আসবো একটা বিরতির পর। আমাদের বাংলাদেশের আরেকটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। কবরী আপা, আপনার কাছে আসতে চাই যে এইখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার। সেই শিক্ষা নিয়ে কোন কোন জায়গাগুলিতে আপনার মনে হয় যে যদি একটু রিস্ট্রাকচারিং করা হয় তাহলে হয়তো আমরা এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি? না, যেমন আগে যে ছবিগুলি হতো সেই ছবিগুলি যেমন মানুষ দেখতো, হলে বসে সিনেমা দেখতো, হলের একটা অ্যাটমসফিয়ার তৈরি হতো, এবং সেই ছবিগুলি কিন্তু এই যে জায়গাটাকে কিন্তু একেবারে এখন বন্ধ। বাংলাদেশে কিন্তু সিনেমা হচ্ছে না, ওইভাবে কিন্তু সিনেমা হচ্ছে না। যেমন ধরুন আমি প্রথম থেকে যদি এইভাবে বলি, স্টুডিও এফডিসি কিন্তু বেসড অন আমাদের ফিল্ম, কিন্তু সেই জায়গাটা কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওখানে যারা লোক আসে, সরকারিভাবে যে লোকগুলি আসে, ওনারা কিন্তু কোনো হোমওয়ার্ক করে আসেন না, যার জন্য হয়েছে কি কিচ্ছু বুঝতে পারে না। ওরা যা বুঝাবে আমাদের টেকনিশিয়ানসরা অবশ্যই করে, অনেক মানুষ তো একটা ফায়দা লুটতেই চাবে, তখন ওই লোকগুলি কি করে ওদের তালে 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 চলতে থাকে, যার জন্য এতে কোনো উন্নতি হচ্ছে না। সেকেন্ড থিং হচ্ছে যে ধরেন যেমন গল্পগুলি যে সিলেকশন হতো, ওখানে যে আপনার স্টুডিওতে যে আমাদের যে ক্যামেরা কিংবা আপনার যে এডিটিং প্যানেল, যে সম্ভাব্য যে জিনিসগুলো আমাদের লাগে, সে সেট আপটা একেবারে ধ্বংস হয়ে গেছে, নাই। মৌলিক গল্প নিয়ে কিন্তু আগে ছবি হতো, মৌলিক গল্পও নাই। যেমন ধরেন 96-এ যে আমি বলতেছি, আমরা কিন্তু এতগুলি স্ক্রিপ্ট পেয়েছি, সেই স্ক্রিপ্টগুলিকে কিন্তু আমরা আগে বাছাই করেছি, ভাগ করে ফেলেছি একেবারে। যেমন বঙ্গবন্ধুর উপরে স্ক্রিপ্ট সবাই খুশি করার জন্য
অনেক বঙ্গবন্ধুর উপরে স্ক্রিপ্ট জমা পড়লো। তখন আমরা এই প্যানেলটা সিদ্ধান্ত নিলাম যে বঙ্গবন্ধুর ছবি করতে এই স্বল্প টাকায় কোনোদিন সম্ভব না। ওনার 40 বছরের জীবনেই তো কারাগারে কেটেছে। এখন যদি আমরা সেই সূত্রগুলি ধরে একটু একটু টাচ করে দেখি, অন্তত অনেক বড় একটা ছবি হবে, গান্ধীর মতন একটা ছবি তৈরি করার আমাদের ইচ্ছা ছিল। আমরা কিন্তু সযত্নে ওই সব স্ক্রিপ্টগুলি সব আলাদা করেছি কেমন। কিন্তু এখন আপনি দেখেন এখানে সেন্সর বোর্ড বলেন কিংবা অনুদান গ্রান্ট কমিটি বলেন, কারাগারে কিছু জানি না। আর বিনোদনের যে একটা জায়গা ছিল বাংলাদেশে, এখন দেখেন যত্রতত্র সিনেমা হলগুলি নষ্ট হয়ে গেছে, আমাদের ভালো সিনেমাগুলি নাই। শ্রাবণ মেঘের দিন আপনার মনে আছে নাকি জানি না, অনেক দিন পরে এই ছবিটা যখন মধুমিতাতে চললো, এত লোক প্রশংসিত হয়েছে, এত লোক দেখেছে, মানে বলার মতো না। যেমন ধরেন আমি একটা আয়না বানিয়েছিলাম, তখনকার সময় একটা বার্নিং ইস্যু ছিল, অ্যাসিড ভিক্টিম একটা মেয়েকে নিয়ে। আমার এই ছবিটা সুধী মহলে অনেক প্রশংসিত হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এই ছবিটা কিন্তু বড় পর্দায় আসতেই পারে নাই। পরে আসে এটা যখন আই চ্যানেল কিনে ফেলে, এটা প্রথমে এসছে কিন্তু আপনার টেলিভিশন চ্যানেলে। কারণ টেলিভিশনে যখন এই ছবিগুলি আসবে তখন কিন্তু মানুষ তো পয়সা দিয়ে দেখতে হয় না, ধর হামেশা বাথরুমে যাচ্ছে, নাস্তা খাচ্ছে, খানা খাচ্ছে, আবার ছবি দেখছে, এই ধরনের সিনেমার যে একটা অ্যাটমসফিয়ার, সেই জিনিসটাকে ফিরিয়ে আনতে হলে আমাদের যে এফডিসি মূলধারা আপনার এই অনুদান সরকারি পর্যায়ে থেকে দেখেন, এটাকে ইন্ডাস্ট্রি হিসেবে কিন্তু স্বীকৃত। ওয়ারেস বঙ্গবন্ধু কিন্তু ইন্ডাস্ট্রি মিনিস্টার হয়ে কিন্তু আমাদের এই এফডিসিকে স্বীকৃতি দিয়েছিলেন উনি। কিন্তু আজকে আমি বলতে চাই যে স্বীকৃত যদি ইন্ডাস্ট্রি হয় তাহলে 30 লাখ টাকা দিয়ে তো হবে না। তাহলে কেন এটা বাণিজ্য মন্ত্রণালয় কিংবা ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিতে কেন আসে না? তাহলে তো ব্যাংক থেকে স্বল্প ঋণে অনেকগুলি ভালো ছবি হয়। আপনার মানে একসাথে যদি অনেকগুলি ছবি হলে চলে, মানুষের একটা পছন্দের একটা জায়গা পাওয়া গেল, কেউ গেল কেউ দেখলো না। এখন দেখেন সন্ত্রাস, চুরি, ডাকাতি, মাদক, এত কিছু বিস্তার লাভ করেছে সমাজের মধ্যে। মানুষের কোনো একটা বিনোদনের জায়গা আছে? কোনো একটা বিশাল বিদেশের মতো আমরা সবসময় সেই জায়গাটি একদম হারিয়ে ফেলেছে এবং নাই, ওই জায়গাটা নাই। এবং বিদেশে যে আমরা দেখি এত মানুষ আমরা যাই বড় বড় মলের মধ্যে গিয়ে যাব এই বিষয়টা একটু জানার জন্য যে স্যার কবরীজির কথাটা বলছেন, এফডিসি যদি সম্প্রতি ঘুরে আসেন তাহলে দেখবেন যে সেখানে কোথাও সিনেমা হচ্ছে না, কাজ চলছে, কাজগুলি বেশিরভাগই হয় রিয়েলিটি শো অথবা নাটক এই জাতীয়। আমি এবং চ্যানেলরা কিন্তু আবার ভাড়া নিয়েও রেখেছে। এফডিসি কেন্দ্রিক মানে এফডিসি কে একটা পুনর্জাগরণ করতে হলে আপনারা মনে করেন কি? যেমন ধরেন ওইটাতে যাওয়ার আগে আমি একটু বলে আসছি যে নকল বিষয়ে হঠাৎ করে যদি আমরা বলি যে এখনই নকল ছবি তৈরি হচ্ছে তা কিন্তু না। 60-এর দশকেও নকল ছবি হয়েছে, সেটার অনেক উদাহরণ আছে। নকল করার প্রবণতাটা অনেক দিন ধরেই আমাদের মধ্যে আছে, যেটা নিয়ন্ত্রণ করা দরকার। যে আমাদের এই যে চলচ্চিত্রের যে সংকট এসছে, এটা কিন্তু এই যে নকল করার প্রবণতা থেকে, ভালো গল্প ছাড়া নকল করে ছবি বানানোর কারণে। এবারে আসি আপনার এফডিসির বিষয়টা। এই সরকারই কিন্তু এফডিসির আধুনিকায়নের জন্য, এফডিসিতে ডিজিটাল সেটআপ করার জন্য 59 কোটি টাকা দিয়েছিল সরকার। এবং একজন এমডি ছিলেন, আর এমডি পরিবর্তন হয়েছে, সেই 59 কোটি টাকা কিন্তু এখনো ব্যবহার করতে পারেনি এফডিসি। এখন পারেনি কেন? যেটা হচ্ছে যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সাম্প্রতিককালে তারা হয়তো বিষয়টা বোঝেননি বা সফলভাবে দায়িত্বটা পালন করতে পারেননি। কিন্তু এই চলচ্চিত্রকে যদি আপনার উন্নত করতে হয় তাহলে এফডিসিকে আপনার সতেজ করতে হবে। এফডিসিতে গেলে পরে যে মলিন অবস্থাটা আমরা দেখতে পাই, সেই মলিন অবস্থাটা দূর করা দরকার। তার জন্য ধরেন এফডিসিতে যারা কাজ করবে, এফডিসির দায়িত্বে যারা থাকবে, তাদেরকে আরো সক্রিয় এবং আরো সচেতনভাবে কাজটা করতে হবে। তবে পাশাপাশি এখন যেটা চ্যালেঞ্জ, ধরেন কবরী আপা যে সময়ের কথা বলছিলেন যে তখন মানুষ সিনেমা দেখতে যেত, তখন কিন্তু মানুষ ঘরে বসে সিনেমা দেখার সুযোগ ছিল না। আজকে স্যাটেলাইট টেলিভিশনের যুগে আপনি কেবল দিয়ে সারা দুনিয়ার ভালো ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন। সেই কারণে দর্শককে এই মুহূর্তে আপনি যদি সিনেমা হলে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক অনেক ভালো চলচ্চিত্র নির্মাণ করতে হবে। পাশাপাশি আরো অনেক ধরনের বিষয় আছে, যেটা ধরেন সিনেমা হলের পরিবেশ, অনেক জায়গায় সিনেমা হলের পরিবেশ খুবই খারাপ। তারপরে ধরেন আপনার ঢাকা শহরের কথা বললে যানজট থেকে শুরু করে মানুষের ব্যস্ততা আগের তুলনায় অনেক বেড়েছে। মানুষ অনেক কমার্শিয়াল। এফডিসির নেতৃত্বটা যথাযথ নেতৃত্ব আছে কিনা? এফডিসির কারণ আমরা কিন্তু ধারাবাহিকভাবেই দেখি যে এটা মানে সিনেমার বাইরের লোকের হাতেই বেশিরভাগ সময় থাকতে দেখি। হ্যাঁ, অনেক সময়ই ধরেন সিনেমার বাইরের লোক বলতে ধরেন মন্ত্রণালয়ের আমলাদের নেতৃত্বে এফডিসি পরিচালিত হয়েছে অনেকবার। আবার অনেক সময় সিনেমার সাথে সম্পৃক্ত লোকেরাও কিন্তু ছিলেন। তো এইরকম ছিল না, আরো অনেকে ছিল। আপনি যদি এফডিসির বোর্ডটা দেখেন সেখানে অনেকেই যারা সিনেমার সাথে সম্পৃক্ত ছিলেন, তারা ছিলেন। তারপরে আমলারা যাচ্ছেন। এখন হ্যাঁ, আমরা যদি আমাদের সিদ্ধান্ত, এটা সরকারের পলিসিগত বিষয়, যে সরকারের আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা সাজেস্ট করতে পারি যে এখানে এফডিসির মতো একটা প্রতিষ্ঠানে যারা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত
চলচ্চিত্র বোঝেন তাদেরকে দায়িত্ব দেয়। আবার এখানে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে এইটা যেমন চলচ্চিত্রের বিষয়, এটা আবার প্রশাসন এবং ব্যবস্থাপনার বিষয়। অনেক সময় দেখা যায় যে একজন চলচ্চিত্র সম্পৃক্ত ব্যক্তি অভিনয়ে অনেক ভালো, কিন্তু তিনি যে ব্যবস্থাপনায় ভালো হবেন, তিনি যে প্রশাসনে ভালো হবেন, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তো সেই কারণে সরকার সবসময় চায় যে আচ্ছা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হোক বা না হোক, প্রশাসনটা জানে, ব্যবস্থাপনাটা জানে, এমন একজনকে দায়িত্ব দিলে অন্তত উন্নতি না হোক আমার অবনতির সম্ভাবনা ভালো হলে তো তাহলে যারা এই ক্ষেত্রে মেধাবী আছে তাদেরকে ব্যবহার করাটাও ব্যবস্থাপনারই অংশ হওয়া কথা, সেটা আমরা দেখি। আমরা একটা বিরতিতে যাব। এই যে অবস্থাটা, চলচ্চিত্রের এই অবস্থাটা, এইটার থেকে আসলে মানে যদি পরিবর্তন করতে হয়, আপনার যেহেতু আপনি একটু বাইরের থেকে চলচ্চিত্রটাকে দেখছেন, আপনার কি মনে হয় কোন দিকগুলি নজর দেওয়া যেতে পারে? এটা বিরতির পর ফিরে আসছে আপনার কাছে। আজকের বাংলাদেশে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। পারভেজ ভাই, আপনার কাছ থেকে চলচ্চিত্রে আমি এতক্ষণ কথা হলো এফডিসি নিয়ে। এফডিসির ভেতরের লোক, চলচ্চিত্রের ভেতরের লোক থাকুক কিংবা বাইরের লোক থাকুক, প্রশ্ন সেটা না। প্রশ্ন হচ্ছে সিস্টেমটা কি। আমিও বারবার গিয়েছি এফডিসিতে, ক্লায়েন্ট হিসেবে আমিও কাজ করেছি, কিন্তু ঘটনা হচ্ছে যে যখন বাইরে কাজ করতে দেয়া হয় তখন একটা চুক্তি থাকে যে চলচ্চিত্রের কোনো শুটিং থাকলে বা কাজ থাকলে আপনাকে ওইখানে আর কাজ করা যাবে না, কন্টিনিউ করা যাবে না, আপনাকে ফ্লোরটা ছেড়ে দিতে হবে। এখন যারা বাইরে থেকে কাজ করে তাদের হয় কি, দিনের পর দিন ফ্লোর পড়ে আছে, তার চেয়ে এটা তো একটা ইনকাম সোর্স। মানে এফডিসি মনে করে যে ধরেন চলচ্চিত্রের শুটিং হচ্ছে না, টেলিভিশনের শুটিংয়ে, আচ্ছা টেলিভিশনকে যদি দেই অন্তত আমি আমার রেটে টাকাটা পেতে পারি, বা আমি টাকাটাকে পেলাম, আমি জায়গাটা খালি ফেলে রাখলাম না। কিন্তু শুটিং হলে আবার বলে দেয় যে আপনাকে ছেড়ে দিতে হবে, একদম নোটিশ দিয়ে ছেড়েও দিতে বাধ্য, মানে প্রেফারেন্সটা। হ্যাঁ, কিন্তু ওখানে কাজ করতে গিয়েও মাথা গরম হয়ে যায়। আসলে সিস্টেমটাকে ঠিক করতে হবে, সেই আমলাতান্ত্রিক নিয়মে চলে। আর ওখানে যারা কাজ করে, ওখানকার যারা ক্লায়েন্ট, তারা তো মানে শিল্পী মানুষ, সৃষ্টিশীল মানুষ, এত নিয়ম কানুনের মধ্যে ফলে তাদেরকে একটু অনেক হাত বাঁধা মনে হয়ে যায়। ফলে ওইটা আমরা একটু স্যারের কাছে চলে আসবো। স্যার, এই যে বৃহন্নলার পুরস্কার বাতিল করা হলো, কিন্তু যেই বিষয়টি আমরা দেখছি যে তিনি ঘোষণা করেছিলেন, তিনি একটা লিখিতও দিয়েছিলেন, ফলে এটা আরো কিছু করার আছে কিনা যেন দৃষ্টান্ত হয়ে থাকে। যেমন ধরুন দুইটা শাস্তি তো হয়েছে, একটা হলো যে পুরস্কার বাতিল হয়েছে, আর একটা উনি যে অনুদানের টাকা নিয়েছিলেন সেটা সুদ সহ তাকে ফেরত দিতে হবে। এখন ধরেন হ্যাঁ, এইটাকে আপনি ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখবেন কিনা, এটা নিয়ে কিন্তু বিতর্ক হতে পারে যে একজন চলচ্চিত্র নির্মাতা একটা নকল করেছেন, তাকে ক্রিমিনাল অফেন্সের শাস্তি দিবেন কি দিবেন না, তারপরে সেটার আইনে প্রভিশন আছে কি নাই, সেই ধরনের বিষয়গুলো বিবেচনায় আসবে। আর এই ধরনের ঘটনা তো আর হরহামেশাই ঘটে না, হঠাৎ করে ঘটেছে। এখন এখান থেকে পরিত্রাণের উপায় যেটা হতে পারে, ধরেন আমাদের এই যে আমি ধরেন এই যে গভর্নমেন্টের বডিগুলোতে কাজ করতে গিয়ে যেটা উপলব্ধি করেছি, সেটা হলো যে রিসার্চ সেল বলে কিছু নাই। যে একটা রিসার্চ সেল থাকা উচিত যাদের কাজ হবে হচ্ছে এই ধরনের বিষয়গুলো অনুসন্ধান করা, দেখাশোনাটা করা, এবং বিশেষ করে সরকারের মন্ত্রণালয়ে যে জিনিসটা হয়, ধরেন একজন হয়তো বদলি হয়ে আসলেন, তিনি হয়তো আগে শিপিং মিনিস্ট্রিতে ছিলেন, এখন এসে তথ্য মন্ত্রণালয়ে এসেছেন, আবার তথ্য মন্ত্রণালয় থেকে শিপিং এ চলে যাচ্ছেন বা হোমে চলে যাচ্ছেন, যে একেবারে তথ্য মন্ত্রণালয়ের লোক বা এই বিষয়ে প্রশিক্ষিত লোক তো মন্ত্রণালয়েই থাকে না। এটা আমাদের আমলাতন্ত্রের সমস্যা এবং আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থারও সমস্যা। জি, কবরী আপা, আপনার কাছে আসবো। একদম অল্প সময় আছে আমার হাতে, যে একটা লম্বা সময় বলা যায় যে চলচ্চিত্রই জীবন আপনাদের, এইখানে যাতে ভবিষ্যতের পরের প্রজন্ম ঠিক প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারে, সেই জন্য আপনার কি প্রত্যাশা সরকারের কাছে অথবা এফডিসির কাছে? আমার সরকারের কাছে এটা এখানে মনিটরিং একটা সিস্টেম থাকা উচিত, এবং যে রিসার্চ সেল বলছে সেইগুলি মানে ইমপ্লিমেন্ট করা উচিত। শুধু আইন করে বন্ধ করে রাখা হয়েছে সেটাও চলবে না। যেমন ধরুন আমাদের এই কালচারটাকে বাঁচিয়ে রাখতে হলে একটা বিনোদনের জায়গা যদি আমরা করে দিতে চাই, আগামী প্রজন্মের জন্য যদি কোনো কাজ করতে হয়, সেটা আমার মনে হয় এটাকে ইন্ডাস্ট্রি হিসেবে যেহেতু ঘোষণা করা হয়েছে, ব্যাংক থেকে স্বল্প ঋণ নিয়ে যারা মেধা জানি ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নেওয়ার ব্যবস্থা আছে, কেউ নেননি।
না 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 নাই। তবে এখানে নাই, এখনো জানি এখন না নাই। ব্যাংকরাও কতটুকু এগিয়ে আসছে। আমার না, সময় শেষ হয়ে গেছে আপা। আমার মনে আপনাদের হয় যে তিনজনকেই অনেক ধন্যবাদ আমার আজকে কথা আমাদের যে এইসব সঙ্গে সুবিধাগুলি দেওয়া উচিত, যোগ দেওয়া। এইসব সুবিধা দেওয়া উচিত। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার ওয়াইন। শোনো স্যার চাপা চৌধুরী, বাংলাদেশে কোনো মোবাইল কোম্পানি যদি 1000 মিনিট বোনাস দেয় 30 দিনের জন্য, তাহলে এই বান্দা নিজের কান কর্তন করে ফেলবে। তোর মোবাইলটা দে তো। বিশ্বাস করুন আর নাই করুন, রবিতে *1000# ডায়াল করলে পাবেন 1000 মিনিট বোনাস 30 দিনের জন্য। অফারটি উপভোগ করতে পূরণ করুন প্রতিদিনের সহজ টার্গেট। রবি। ব্যস্ততা ভরা লাইফে পানিটা বোরিং হলে চলে? বোরিং পানিকে মজাদার আর রিফ্রেশিং করতে মেশান আম, কমলা ও আনারসের সাথে ভিটামিন ও আয়রনে ভরা এসপি পাউডার ড্রিঙ্ক। পানিকে বানান এসপি পানি। আপনার পছন্দের সরিষার তেল সুরেশ, আমরা জানি সেরাটাই আপনার পছন্দ, আর তাই সুরেশ সরিষার তেল সব সময় আপনার হাতের কাছে রাখুন। ইটস ক্রেজি না, মেয়েরা যদি দিনের বেলায় কাজ করে আর শাইন করে তা অ্যালাউড, কিন্তু সে একই কাজ যদি মেয়েরা রাতে করে, রাতে বাইরে, নো নট অ্যালাউড। আর সাথে সে পুরনো ডায়লগ, লোকে কি বলবে। সানসিল্ক বিশ্বাস করে মেয়েরা শাইন করবে দিন থেকে রাত পর্যন্ত, তাই চুলও শাইন করবে ডে টু নাইট। 5টি ন্যাচারাল অয়েল সমৃদ্ধ সানসিল্ক ব্ল্যাক শাইন চুলকে দেয় লং লাস্টিং শাইন। ইটস অ্যালাউড, তো শাইন করো দিন থেকে রাত পর্যন্ত। সিঙ্গার দিচ্ছে বিশ্বসেরা ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী এসির এক বিশাল সম্ভার। আরও পাচ্ছেন 6700 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, 15% ডাউন পেমেন্ট, ইন্টারেস্ট ফ্রি 6 মাস আর ফ্রি ইনস্টলেশন। ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে পাঠায়? এমন মিষ্টিমধুর সমস্যা এখন ঘরে ঘরে, কারণ ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো স্মার্টফোন অফার। এখন ইস্পাহানি মির্জাপুর বেস লিফ 200 বা 400 গ্রাম অথবা টি ব্যাগ কিনলে নিশ্চিত নগদ ছাড় আর হাজার হাজার সিমফোনি স্মার্টফোন জিতে নেবার সুযোগ। জামানি লাইফটা ভরপুর, জামানি ইস্পাহানি মির্জাপুর। আমি আর্টিস্ট হলে শিল্পকলার 12টাই বেজে যেত, তাই আর্টিস্ট না হয়ে শুধু ক্রিকেট নিয়ে আছি। প্রতিটি ম্যাচে আমি যেমন দিতে চাই নিখাত পারফরমেন্স, গোলমার্ক বিস্কিটও ঠিক আমার মতোই। প্রতিটি বিস্কিটে নিশ্চিত করে নিখাত স্বাদ, তাই গোলমার্ক বিস্কিটই আমার ফেভারিট। আজ থেকে আমি আর গোলমার্ক নিখাত জুটি। বাস টিকিটের দাম সব থেকে কম, সহজ.com। ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে পাঠায়? এমন মিষ্টিমধুর সমস্যা এখন ঘরে ঘরে, কারণ ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো স্মার্টফোন অফার। এখন ইস্পাহানি মির্জাপুর বেস লিফ 200 বা 400 গ্রাম অথবা টি ব্যাগ কিনলে নিশ্চিত নগদ ছাড় আর হাজার হাজার সিমফোনি স্মার্টফোন জিতে নেবার সুযোগ। জামানি লাইফটা ভরপুর, জামানি ইস্পাহানি মির্জাপুর। নতুন সেন্টার জেল, এই প্রথম মজাদার বাবল গাম ও জেলি দারুণ কম্বিনেশন। নতুন সেন্টার জেল, মুখে দাও কল্পনাকে জাগাও। Paper crime is the most common crime in all the countries of the world today. It affects everybody's life, their personal life, their social life. It corrupts the system and the rule of law in all the countries of the world. Let's together make a paper crime-free world. কাগজ কথা বলে, জনস্বার্থে জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং এন্ড পেপারস লিমিটেড। Welcome to Zara Fashions Mall Limited. Hot summer sale is going on. Enjoy up to 60% discount. Let's make shopping more enjoyable. Zara Fashion Mall Limited, a house of exclusive fashions. Our only one branch in Bangladesh, Gulshan 1, Dhaka. কি খবর রাশেদ, এক্সচেঞ্জ অফার চলছে? জি স্যার, এবার আপনিও আপনার পুরনো ফ্রিজটি বদলে নিতে পারেন। যে কোনো ব্র্যান্ড, যে কোনো সাইজ, সব ডিজাইন? অবশ্যই ম্যাম।
ট্রান্সকম ডিজিটালে পাচ্ছেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ড স্যামসাং, হিটাচি, ওয়ার্লপুল ও ট্রান্সটেকের বিভিন্ন ডিজাইনের রেফ্রিজারেটর ও ফ্রিজার 0% ইন্টারেস্টে 12 মাস পর্যন্ত কিস্তি, ফ্রি হোম ডেলিভারি ও সার্ভিস। আস্থায় নির্ভরতায় ট্রান্সকম ডিজিটাল। লোকে বলে পুরান ঢাকা, অথচ যা কিছু নতুন তার শুরুই হয় এখান থেকে। এই যে আসগর আলী হসপিটাল পুরান ঢাকায় নিয়ে এসেছে এমন কিছু যা এদেশেই নতুন। দেশের প্রথম পূর্ণাঙ্গ মডিউলার অপারেশন থিয়েটার, বিশ্বমানের এনআইসিইউ, সর্বাধুনিক আইসিইউ, নিখুঁত এমআরআই, সিটি স্ক্যান, প্রতিটি ডিপার্টমেন্টে দক্ষ আন্তরিক নার্স। তাই চিকিৎসা সেবায় নতুন কিছু পেতে হলে আসুন পুরান ঢাকায় গ্যান্ডারিয়ার এই আসগর আলী হসপিটালে। খরচ আপনার আয়ত্তের মধ্যেই, আর সেবা বিশ্বমানের। আশার ভাষা নিয়ে আসগর আলী হসপিটাল। বাংলার ঐতিহ্য ও অনুপ্রেরণায় স্যামসাং গ্যালাক্সি জে এখন থেকে নতুন সাজে। আর স্যামসাং গ্যালাক্সি জে হ্যান্ডসেট কিনলে প্রতিদিন 20টি হ্যান্ডসেট ফ্রি এবং 5,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট। স্যামসাং গ্যালাক্সি জে, জয়ী হবার সময় এখনই। বাবা, এই দেখো রডের কস্টিং। পার স্কোয়ার ফিটে রড লাগছে মাত্র 5 কেজি। তুই শিওর তো? আমি তো ভেবেছি রডেই যাচ্ছে সব টাকা। না বাবা, এ ভুল ধারণা অনেকেরই আছে। তাহলে রডে নো কম্প্রোমাইজ। PSRM Extreme. Feel safe with Extreme inside.